মা, ও মা, আমার জীবনে তো এমন বৃষ্টি হতে কখনো দেখিনি। দেখতে দেখতে তো আমাদের ঘরের ভেতরে বৃষ্টির জল চলে এসেছে। এমন বৃষ্টি হলে তো আমাদের ঘরই ডুবে যাবে। তুই ঠিক বলেছিস রে মা, মনে হচ্ছে বন্যা শুরু হয়েছে, কিন্তু শীতের দিনে বন্যা হতে তো কখনো শুনিনি। আজ রাতে আমি আর খাবার খাবো না, শরীরটা একটু একটু খারাপ লাগছে। দিদি ভাই, আমি আগেই ঘুমোতে চলে গেলাম, তুই আগে খেয়ে তারপরে আয়। রোজ রোজ কি শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে? আমি শাক দিয়ে ভাত খাবো না। ও বাবা, আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে। মারে, ধান কেটে বিক্রি করে তোর জন্য মাংস কিনে আনবো। তুই এখন একটু কষ্ট করে খেয়ে নে। মা রূপা, আমরা গরিব মানুষ, দুবেলা দুমুঠো খেতে পারছি, এটাই তো অনেক। ভালো মন্দ খাওয়া কি আমাদের সাজে? তুই বায়না করলে আমাদের মন মানে বল? হয়েছে হয়েছে, তোমাদের আর কাঁদতে হবে না। রাত অনেক হয়েছে, ঘুম পাচ্ছে আমার। আমি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এরপর সবাই খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন, ওগো, বলি ধান বাড়ি আনবে কবে? আস্তে আস্তে তো সবার ধান বাড়ি চলে এসেছে। শীতের সময়টাতে কখন যে বৃষ্টি হয় বলা যায় না তো। তুমি ঠিকই বলেছ বৌমা, এখন আকাশের অবস্থা তেমন ভালো নয়। যত তাড়াতাড়ি পারিস ধান বাড়িতে আনার ব্যবস্থা কর বাবা। মা, তুমি কথাটা মন্দ বলনি। আমি আজকেই যাব ধান কাটতে। তবে এই শীতের ভেতর তো আর মাঠে যাওয়া সম্ভব নয়। যেমন কুয়াশা পড়েছে তেমনই শীত, আগুনের ধার থেকে উঠতে ইচ্ছে করছে না। আমাদের বাড়িতে ধান আসবে, তবে তো বেশ ভালো হবে। ধান আসলে আমরা খুব ভালো করে আনন্দ করব। মা, বাবা, তোমরা ধান পরিষ্কার করবে, আর আমি তোমাদের সাহায্য করব। তাছাড়া বাবা বলেছে ধান বিক্রি করে মাংস আনবে। পাগল মেয়ে আমার। গিন্নি, আর দেরি করা ঠিক হবে না। তুমি কাস্তেটা নিয়ে আসো, আমি ধান কাটতে যাই। ওই ধানগুলো যে আমাদের শেষ ভরসা। বৌমা, আগুনের ধার থেকে উঠতে ইচ্ছেই করছে না। আগুনের ধার মানেই আলসেমির জায়গা। আগুনের ধারে যত বসবো শরীরে তত আলসেমি ভর করবে। আপনি ঠিক বলেছেন ভাবি। বলি ওগো, তার থেকে তুমি মাঠে যাও, আমি আমার কাজ করি। এই আলুর খানায় আমি একা বসে কি করব? আমি ঘরে গিয়ে পড়তে বসি। আগুনের ধারে বসে খুব ভালো লাগছে। বাবা, মা, তোমরা আরেকটু বসো না এখানে। সব সময় আগুনের ধারে বসে থাকলে কি পেটে ভাত জুটবে রে মা? সারা বছর খাবার জন্য এই সময় তো একটু কষ্ট করতেই হয়। আচ্ছা ভাবি, আমি আসি তবে। ঠিক আছে, আবার আসবেন তবে ভাবি। কি গো, তাড়াতাড়ি দাও, কাস্তেটা এনে দাও। শ্যামলী দেরি না করে ঘর থেকে একটা কাস্তে এনে দেয়। কাস্তে নিয়ে রায়হান মাঠে ধান কাটতে চলে যায়। রূপা আর বুড়ি ঘরে গিয়ে পড়তে বসে, আর শ্যামলী বাড়ির কাজ করতে শুরু করে। তাড়াতাড়ি কাজ শেষ করে রান্না শুরু করি। তিন্নির বাবা মাঠ থেকে ধান কাটা শেষ করেই বাড়ি ফিরবে, তখন আর কাজ শেষ করতে পারবো না। সব কাজ শেষ করে রান্না করতে দুপুর হয়ে এসেছে। শীতের সময় বেলা যেন চোখের পলকে শেষ হয়ে যায়। কাজের পেছনে ছুটেও শেষ করা যায় না।
এত সময় ওনার ধান কাটা শেষের পথে। রূপা, এই রূপা, তাড়াতাড়ি ঘর থেকে বের হ মা, বৃষ্টি হবে মনে হচ্ছে। জ্বালানিগুলো তুলে ফেল দেখি, এখন কি হবে? ধানগুলো যে ভিজে যাবে রে। মা, বাবাকে কি বাড়িতে আসতে বলবো? যা শীত লাগছে, এই অবস্থায় যদি বৃষ্টি হয় তবে সেই বৃষ্টিতে ভিজলে বাবার শরীর খারাপ করবে। দেখ দেখ দেখ, বৃষ্টির কথা বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করব? তোর বাবার তো ধান কাটা শেষ, ধানগুলো তো সব বৃষ্টিতে ভিজে যাবে। সারা বছর কি খাবো? অসময়ে কেন বৃষ্টি হতে হলো? তুমি ধানের চিন্তা করছো? বৃষ্টির ফোঁটা কত ঠান্ডা। বাবা বাড়িতে কেমন করে আসবে বলো তো? গিন্নি, এই অল্প কিছু ধান বাঁচাতে পেরেছি। তুমি তাড়াতাড়ি গরু দুটো গোয়াল ঘরে রাখো, না হলে যে অসুখ করবে বৃষ্টিতে ভিজলে। আমি ধানগুলো বারান্দার এক কোনায় রাখি। কিন্তু বাবা, বারান্দায় তো জল পড়ছে। ওই পাশটা ভালো আছে, ওখানেই ধান রাখো। আমি গরু দুটো গোয়াল ঘরে রেখে আসি। এই গরু দুটোই যে আমাদের পেটে ভাত জোটায়, ওদের কিছু হলে আমাদের না খেয়ে মরতে হবে। বাবা, আমি কি আসবো তোদের সাহায্য করতে? তোরা একা পারবি না তো এত কাজ। তোমাকে এই ঠান্ডার ভেতরে জলে ভিজতে হবে না মা। একবার জ্বর আসলে সেই জ্বর সহজে যাবে না। ওষুধ যে কিনবো তেমন টাকা আমার কাছে নেই। আমি আর তোমার বৌমা সব কাজ করছি। শ্যামলী দেরি না করে গরু দুটো গোয়াল ঘরে বেঁধে রেখে আসে। এরপর রায়হান আর শ্যামলী মিলে ভিজতে ভিজতে তাদের ধান বারান্দায় রাখে। গিন্নি, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এই বৃষ্টি সহজে কমবার নয়। অল্প কিছু ধান বাঁচাতে পেরেছি। এবছর কি তাহলে চাউল কিনে খেতে হবে? তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন চিন্তা করে কি করব বলো? বিধাতা ঠিক একটা না একটা ব্যবস্থা করে দিবেন। রূপা তোমার জন্য না খেয়ে বসে আছে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আমি খাবার এনে দিচ্ছি, খেয়ে নাও। মা, এই বৃষ্টির মধ্যে খুব শীত করছে। শীতের দিনে বৃষ্টি হলে কি ছেঁড়া কাঁথায় শীত মানে? আমাকে একটু সুযোগ দে মা। কাজ করে তোর আর তোর মায়ের জন্য একটা ভালো শীতের কাপড় আর কাঁথা কিনবো। কিন্তু আজকে আমি কি গায়ে দেব বাবা? এদিকে ভাঙা জানালা দিয়ে জল আসছে, ঘরে আমার শরীর তো ভিজেই যাচ্ছে। আর বাতাসে বা জল কিছুই আসবে না দিদি ভাই। এই ছেঁড়া কাঁথাটা দুপর্দা করে গায়ে দে, দেখবি শীতে একটু কম কষ্ট হবে। তাহলে তুমি কি গায়ে দেবে ঠাকুমা? আমি আমি তো শাড়িটা পেঁচিয়ে শুয়ে পড়বো রে। হয়েছে, তুমি আমাকে জড়িয়ে ধরো ঠাকুমা, তাহলে শীত কম লাগবে। মা, বাবা, তোমরাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মা, ও মা, আমার জীবনে তো এমন বৃষ্টি হতে কখনো দেখিনি। দেখতে দেখতে তো আমাদের ঘরের ভেতরে বৃষ্টির জল চলে এসেছে। এমন বৃষ্টি হলে তো আমাদের ঘরই ডুবে যাবে। তুই ঠিক বলেছিস রে মা, মনে হচ্ছে বন্যা শুরু হয়েছে। কিন্তু শীতের দিনে বন্যা হতে তো কখনো শুনিনি। বৃষ্টির সাথে যেন শীতটাও পাল্লা দিয়ে পড়ছে। একটু যে আগুন ধরাবো এটাও সম্ভব নয়। আজ 3 দিন ধরে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। চারিদিকে জল আর জল। বাড়িতে তো সব সবজি ফুরিয়েছে। কি করব এখন আমি?
চিন্তা করিস না বাবা, বাড়িতে যে শুকনো খাবার আছে সেটা দিয়ে আজকের দিন চালিয়ে নেব। আমি এসব খাবো না। দিদি ভাই, তুই তো দেখতেই পাচ্ছিস চারিদিকে জল, সব ডুবে গিয়েছে। রান্না করবে কেমন করে? আর এই অসময় হাঁস ডাকছে মনে হচ্ছে। আমি গিয়ে দেখছি মা। রায়হান ছাতা নিয়ে বাহিরে যায়। গিয়ে দেখে একটা হাঁস জলে ভেসে বেড়াচ্ছে আর ডাকছে। এই ঠান্ডা জলে থাকলে হাঁসটা মারা যাবে, ওকে ঘরে নিয়ে যাই। এ কি, আমার গোয়াল ঘরে মনে হচ্ছে গরু মরে গিয়েছে। দেখি তো। হাই হাই, এটা কি হলো? আমার গরু দুটো তো মারা গেছে। আমার যে সব শেষ হয়ে গেল। আমি কেমন করে সারা বছর সংসার চালাবো? এ কি, তুমি এমন করে কাঁদছো কেন ওখানে দাঁড়িয়ে? কিছু হয়েছে নাকি? আমাদের সর্বনাশ হয়ে গেছে গিন্নি, গরু দুটো মারা গেছে। গোয়াল ঘরে যে আজ মাজা পর্যন্ত জল। ঠান্ডা জল সহ্য করতে না পেরে মারা গেল গরু দুটো। কেঁদো না, বন্যা হচ্ছে। কেন যে এই শীতের সময় বন্যা শুরু হলো? মেয়েটাও যে ক্ষুধার জন্য ছটফট করছে। এদিকে তো আমাদের মাজা পর্যন্ত জলও চলে এসেছে ঘরের। জলে ভিজো না, তুমি তাড়াতাড়ি ঘরে খাটের ওপরে গিয়ে বসো। আর একটু জল বাড়লে আমাদের উঁচু কোনো স্থানে চলে যেতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি কলার ভেলা নিয়ে আসি। কলার ভেলার ওপর তুমি রান্না করো। ঠিক বলেছ, শুধু ভাত রান্না করি আর তাতেই জল মিশিয়ে খাবো, তবুও তো প্রাণটা বাঁচবে। আমার কাছে দাও এই হাঁসটা। দেরি না করে হাঁসটা নিয়ে ঘরে চলে যায় শ্যামলী। রায়হান সাঁতার কাটতে কাটতে কলা গাছের কাছে যায়। অনেক কষ্টে সে কলা গাছ কেটে ভেলা বানায়। এরপর বাড়ি চলে আসে। শ্যামলী ভেলার উপর চুলা বানিয়ে রান্না করে এভাবেই কাটিয়ে দেয় আরো 2 দিন। অনেক কষ্টে দিন কাটায় সবাই। কতদিন পর আর বৃষ্টি পড়াটা কম হলো। শীতের দিনে এমন বন্যা আমি তো কখনোই দেখিনি। বাড়িতে অল্প কিছু চাল ছিল, সেটাও ফুরিয়ে গিয়েছে। এখন এই খাট থেকে তো নামতে পারবো না। কবে যে জল টেনে যাবে কে জানে। বিধাতা এই অসময়ে বন্যা কেন দিলেন? সব কিছু ধ্বংস করে দিলেন এই বন্যা দিয়ে। বাড়িতে যে ধান নিয়ে এসেছিল সেটাও মনে হয় জলে ভেসে গেছে। চিন্তা করো না মা, বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। আমি মাঠে যাচ্ছি গিন্নি, জল তো সব টেনে গেছে। বিধাতার কাছে দোয়া করো যেন ধানের কোনো ক্ষতি না হয়, মাঠের ধানগুলো যেন পাই। দাঁড়াও বাবা, আমিও তোমার সাথে যাব। শীতের সময় কুয়াশার মাঝে ভেলায় করে ঘুরে বেড়ানো আমার বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছিস না কেমন ঠান্ডা হাওয়া? আগুন ধরানোর মতো তেমন কোনো জায়গা নেই। তুই ঘরে গিয়ে শুয়ে থাক মা, এই অবস্থায় মাঠে যেতে হবে না। বাবা, আমি তোমার কাছে কিছু বললেই শুধু নানান অজুহাত দাও। আমি বলেছি যখন, তোমার সাথে যাবই যাব। বাবা, ও বাবা, রসগুলো এমন পড়ে যাচ্ছে কেন? আগে তো কখনো এমন দৃশ্য দেখিনি। এত বেলা হয়ে গেল, গাছের রস কেউ কেন পাড়তে আসলো না? ও পাগলি মেয়ে আমার, ভারের ভেতর কি রস আছে নাকি? কাল বৃষ্টি হয়েছে, ওই ভারের ভেতর সব বৃষ্টির জল। যা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। এখন সারা বছর কি খাবো আমরা? ধানগুলো তো সব নষ্ট হয়ে গেছে জলের নিচে পড়ে। বাবা, এভাবে কেঁদো না তো। দুবেলার জায়গা না হয় একবেলা খেয়ে থাকবো।
তবুও তোমার চোখের জল আমার ভালো লাগে না বাবা। এখন চলো, বাড়ি চলো। রূপা জোর করে রায়হানকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে রায়হান অনেক চিন্তায় পড়ে যায়। বাড়ির সবাই রায়হানকে নানান ভাবে সান্ত্বনা দেয়। এরপর কেটে যায় আরো কয়েকদিন। এখন বাড়ির জল শুকিয়ে গেছে। ওগো, আজ 1 মাস ঠিকভাবে খাওয়া হয় না। অন্যের বাড়ি থেকে হাওলাত করে কোনো রকমে চালিয়েছি 2 দিন। আজ কি তবে না খেয়ে দিন কাটাতে হবে? বাড়িতে ছোট মেয়ে মাটা রয়েছে, কি করব বুঝতে পারছি না। ওদের না খাইয়ে কত সময় রাখবো? তোমাদের বাড়িতে কি একটা হাঁস এসেছে? বন্যায় ভেসে গিয়েছিল আমার হাঁসটা, আর পাইনি। হ্যাঁ দাদু, এসেছে। বন্যার ভেতর আমরা পেয়েছি। দাঁড়াও, আমি তোমার হাঁস এনে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের, এটা আমার শখের হাঁস, আমার অনেক বড় উপকার করলে। এটা আমাদের দায়িত্ব চাচা, আপনি বসুন। আমি বসবো না মা, এই টাকাটা তোমরা রাখো, এটা তোমাদের উপহার। এ তো অনেক টাকা, এত টাকা কেন দিচ্ছেন আপনি? চাচা, আমি এত টাকা নিতে পারবো না। মনে করো আমি তোমার বাবা, আমি জানি তোমার অবস্থার কথা। টাকাটা নিয়ে তুমি ব্যবসা করো, আমি আসি। ওগো, তুমি শীতের পোশাক বিক্রি করো। গ্রামে গ্রামে গিয়ে শীতের পোশাক বিক্রি করবে, দেখবে বিক্রিও হবে, আর এতে আমাদের অভাবও চলে যাবে। ঠিক আছে, আমি আমার মার মেয়ের জন্য শীতের পোশাক কিনে তারপর যে টাকা বাঁচবে তাই দিয়ে ব্যবসা করব। বন্যার মাঝে অনেক কষ্ট পেয়েছে দুজন, আমি গেলাম। রায়হান টাকা নিয়ে বাজারে চলে আসে। সে রূপা ও তার মায়ের জন্য শীতের পোশাক কেনে। যা টাকা বাঁচে তাই দিয়ে নানা রকম পোশাক কিনে শীতের। এরপর সে বাড়ি ফিরে আসে। অনেক সুন্দর হয়েছে পোশাক। যতই বন্যা হোক আর শীত লাগবে না আমাদের। তুই আর দেরি করিস না বাবা, দেখ পোশাকগুলো বিক্রি করতে পারিস কিনা। রায়হান একটা ঠেলা গাড়িতে করে শীতের পোশাক বিক্রি করতে শুরু করে। কয়েকদিন বন্যা হওয়ায় শীত বেশি পড়ছে, এই জন্য রায়হানের সব পোশাক বিক্রি হয়ে যায়। সে বেশ কিছু টাকা লাভ করে। এভাবেই তার দিন কাটতে থাকে। আস্তে আস্তে রায়হানের সব দুঃখ দূর হয়ে যায়। রায়হান এভাবেই কাপড়ের ব্যবসা করে অনেক সুখে শান্তিতে পরিবার নিয়ে দিন কাটাতে থাকে।